নমস্কার, আমি সুকান্ত বিশ্বাস। স্বাগতম জানাই আপনাদের আরেকটি রাজনৈতিক পরিস্থিতির ওপরে দাঁড়িয়ে ভিডিও বার্তাতে। আজকের বিষয়বস্তু হচ্ছে 8 থেকে 9 মাস পরেই বিধানসভা নির্বাচন, ফলে আরেকটি বড় নির্বাচনের সম্মুখীন পশ্চিমবঙ্গ। এবার এই বিধানসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে বাংলার যারা সাধারণ মানুষ, যারা রবিবারে মাছের দোকানে লাইন দিয়ে মাছ কেনেন বা মাংসের দোকানে লাইন দিয়ে মাছ কেনেন এবং 12 মাসে 13 পার্বণ যারা উপভোগ করেন, সেই সমস্ত বাঙালিদের কাছে এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এর আগে যেটা গেছে সেটা লোকসভা নির্বাচন, এবং লোকসভা নির্বাচনে এলাকার ড্রেন উন্নয়ন হবে কি হবে না, বা রাস্তাঘাট উন্নতি হবে কি হবে না, ব্রিজ নির্মাণ হবে কি হবে না, সেটা নির্ধারিত হয় না। লোকসভা নির্বাচন দেশের আক্ষরিক অর্থে দেশের ভৌগোলিক অবস্থান ঠিক থাকবে কিনা এবং দেশকে একটা লং টার্ম পলিসিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্য দিয়ে দেশের প্ল্যান তৈরি করার নির্বাচন। এবং পঞ্চায়েত নির্বাচনটা হচ্ছে একদম লোকালি আপনার পাড়ার সামনে ড্রেন থাকবে কিনা, সেই ড্রেন পরিষ্কার হবে কিনা, পাড়ায় কেউ মারা গেলে সঠিকভাবে তার ডেথ সার্টিফিকেট পাবে কিনা, এই ধরনের প্রতিনিধি তৈরি করা নির্বাচন। কিন্তু আপনার পরিবারের সন্তান, আমার পরিবারের সন্তান আগামী 10 বছর পরে কোন অবস্থানে থাকবে, আমি আগামী দিন চাকরির ক্ষেত্রে কোন নিশ্চয়তার মধ্যে দিয়ে যাব, অথবা আপনি যে ব্যবসাটা করছেন সেই ব্যবসাটা আগামী দিন কোন পরিস্থিতিতে যাবে, বাজার মূল্য কেমন হবে, সবজির মূল্য, দ্রব্যমূল্য কেমন থাকবে, বা ছোটোখাটো যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কাঁচামালের প্রোডাকশন কেমন হবে, বা সেটাকে আপনি অন্য জায়গাতে বিক্রি করতে পারবেন কিনা, বা আগামী দিন আপনি কোনো পরিকল্পনা নিচ্ছেন সেটা বাস্তবায়িত করতে পারবেন কিনা, এই নির্বাচনটাই হচ্ছে বিধানসভা নির্বাচন। ফলে তিনটে নির্বাচন যদি আমরা দেখি, পঞ্চায়েত, লোকসভা এবং বিধানসভা, তিনটের মধ্যে একদম কমন মানুষ যারা, যাদের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই, যাদের সঙ্গে অন্য কোনো ভেদাভেদ নেই, তাদের কাছে সবথেকে ইম্পর্টেন্ট নির্বাচন হচ্ছে বিধানসভা। কারণ এই বিধানসভার একটা সরকার 100% ঠিক করে দেবে আপনার পরিবার আগামী দিন কোন দিকে যাবে। এই বিধানসভা নির্বাচনে প্রত্যেকটি মানুষকে তাই কিছু বিষয়গুলোকে মাথায় রেখে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। যে আপনি যে এলাকায় বসবাস করছেন সেই এলাকার বিধায়ক বিগত দিনে আপনার পাশে কতটুকু ছিল, এটা যেমন ইম্পর্টেন্ট, তার পাশাপাশি আপনার এলাকার আর্থ সামাজিক পরিস্থিতির জন্য, আপনার এলাকার, আপনার লোকালিটির কর্মসংস্থানের জন্য তিনি বিধানসভায় দাঁড়িয়ে কতবার কথা বলেছেন সেটাও খুব ইম্পর্টেন্ট। তার পাশাপাশি যে সরকারকে বিগত দিনে আপনি নির্বাচিত করেছিলেন বা যে দলটিকে আপনি সাপোর্ট করেছিলেন, সেই দলটি বিগত দিনে যে যে প্রত্যাশা দেখিয়েছিল মানুষের কাছে, সেই প্রত্যাশার কত শতাংশ তারা 5 বছরে কমপ্লিট করতে পেরেছে, এই বিষয়গুলো ভাবনার বিষয় রয়েছে। ফলে আমার মনে হয় বাংলার একজন সাধারণ নাগরিক, যার সাথে তৃণমূলের সম্পর্ক নাও থাকতে পারে, সিপিএম নাও থাকতে পারে, বিজেপি সম্পর্ক নাও থাকতে পারে, সেই সমস্ত ভোটার্স যাদের পার্সেন্টেজ সব থেকে বেশি থাকে, সেই মানুষগুলোর কাছে আমার মনে হয় যে আজকে ওপেন প্রশ্ন করা উচিত যে এই নির্বাচনের মধ্য দিয়ে আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আগামী দিন তার শিক্ষা ব্যবস্থা কি হবে। কারণ এডুকেশন সিস্টেম পলিসি ইমপ্লিমেন্টেশনটা রাজ্য সরকারের ওপরে নির্ভরশীল। রাজ্য সরকার মানে রাজ্যের বিধানসভার ওপরে নির্ভরশীল। অর্থাৎ একটা স্কুলে কোনভাবে পড়াশোনা করানো হবে, তার সিলেবাস কী হবে, এবং সে পড়াশোনার শেষে উচ্চ শিক্ষার জন্য কোথায় যাবে, এবং উচ্চ শিক্ষার পরিকাঠামো কী হবে, উচ্চশিক্ষায় কত টাকা ব্যয় করা হবে, এই বাজেট ফিক্সেশন পুরোটা কিন্তু বিধানসভার ওপরে দাঁড়িয়ে হয়, অর্থাৎ রাজ্য বাজেটের ওপরে হয়। ফলে আপনার পরিবারের সন্তানের ভবিষ্যৎ, আপনার সন্তানের বর্তমান পরিস্থিতি, ইভেন আপনি যে কাজ করছেন, যদি আপনি সরকারি কর্মচারী হন, তাহলে আপনার অর্থনৈতিক নিশ্চয়তা, আপনার পেনশন, আপনার গ্র্যাচুইটি, আপনার স্যালারি, আপনার ডিএ, আপনার বোনাস, আপনার প্রমোশন, আপনার ট্রান্সফার, প্রত্যেকটা পদক্ষেপ সরকারের ওপরে, রাজ্য সরকারের ওপরে বিস্তার। এবং সর্বোপরি
এলাকায় শান্তি শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, ধর্মীয় ভেদাভেদের যে পরিবেশ পশ্চিমবাংলায় তৈরি হয়েছে, সেখান থেকে বাংলার মানুষ কতটা তাদের নিজের ধর্মকে বাঁচাতে পারবেন, সবথেকে ইম্পর্টেন্ট বিষয়। আজকে রাজ্যে যদি তোষণমূলক সরকার থাকে বা থেকে যায়, তাহলে আপনি আপনার ধর্ম উচ্চারণ করতে পারবেন কিনা এটাও কিন্তু একটা ভাবার বিষয় আছে। বিস্তারিতভাবে ভিডিওর মধ্যে হয়তো আমি বলছি না, কিন্তু আপনারা জানেন যে এই সরকারের আমলে অন্যান্য সমস্ত অসুবিধার পাশাপাশি কিভাবে ধর্ম আচরণ করার ক্ষেত্রে মূলত যারা সংখ্যায় মেজরিটি, অর্থাৎ যারা হিন্দু, তাদের ক্ষেত্রে ধর্ম আচরণ করার ক্ষেত্রে কি ধরনের সমস্যা তৈরি হয়েছে আপনারা জানেন। সেই সঙ্গে সঙ্গে যে সমাজের মহিলাদের বা নারীদের আর্থ সামাজিক সুরক্ষা, সেই আর্থ সামাজিক সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে মাসের শেষে 1000 টাকা বা 1200 টাকা দেওয়া এটা কোনো উল্লেখযোগ্য অবদান হতে পারে না। কত পার্সেন্ট মহিলাদেরকে চাকরি দিতে পেরেছে, কত পার্সেন্ট বাংলার মহিলাদেরকে কর্মসংস্থান দিতে পেরেছে এই সরকার, সেইটা মোস্ট ইম্পর্টেন্ট। এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় তথ্য আপনাদের কাছে আছে, এই সরকার একদম ডাহা ফেল। অর্থাৎ মহিলাদেরকে কর্মসংস্থানের মধ্যে আনার ক্ষেত্রে এই সরকার 100% ফেল। তার পাশাপাশি তরুণ প্রজন্ম, ইয়াং জেনারেশন, তাদের কাছে কোনো বিকল্প অর্থনৈতিক মডেল এরা পেশ করতে পারেন। অর্থাৎ আজকের দিনে পশ্চিমবাংলায় প্রায় 3 কোটি তরুণ প্রজন্ম আছে, যাদের আগামী 10 বছরের কি ভবিষ্যৎ তারা কেউ জানে না। বর্তমানে তাদের কি ভবিষ্যৎ তাদের জানা নেই, কারণ সরকারের এমন কোনো পলিসি নেই যে পলিসির মাধ্যমে আজকে যারা মিডিয়াম ক্লাসের স্টুডেন্ট বা যারা একটু কমা স্টুডেন্ট, তাদের কাছে কোনো বিকল্প কর্মসংস্থানের রাস্তা আছে। ফলে যাদের সংখ্যা সব থেকে বেশি, অর্থাৎ সেই মিডিয়াম ক্লাস, লোয়ার মিডিয়াম ক্লাস, আপার মিডিয়াম ক্লাস, তাদের কাছে এই সরকারের আমলে বিগত 15 বছরে কোনো রকম কোনো বিকল্প পরিষেবা পায়নি। আপনি রাস্তাঘাট কিছু ক্ষেত্রে হয়নি বললে ভুল হবে, কিছু ক্ষেত্রে রাস্তাঘাট নিশ্চয়ই হয়েছে, কিন্তু সেই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করার জন্য আপনার পকেটে টাকা দরকার, এবং সেই টাকা উপার্জন করার ক্ষেত্রে এই রাজ্য সরকার 100% ব্যর্থ হয়েছে। শুধু রাজনীতি করার জন্য আপনারা ভাবতেই পারেন যে আমি যেহেতু সরকারের বিপক্ষে একটা পলিটিক্যাল পার্টিকে নেতৃত্ব দিই তাই এই কথাগুলো বলছি। পরিসংখ্যান দেখুন যে সিপিএমের আমলে যেখানে সরকার কর্মসংস্থান বা বেকারত্বর হার রেখে গেছিল, সেখান থেকে আজকে কর্মসংস্থানের নিরিখে সেটা 4%-এ দাঁড়িয়েছে। অর্থাৎ 100 জনে মাত্র 4 জনের কর্মসংস্থান হচ্ছে। ফলে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি প্রতিনিয়ত বাড়ছে। কে কোন রাজনৈতিক দলের সমর্থন হবেন, কিভাবে হবেন, সেটা তার বিষয়, কিন্তু যে মানুষটির সঙ্গে সরাসরি রাজনীতির কোনো সম্পর্ক নেই, সেই মানুষটি সকালবেলা ব্যাগ হাতে করে বাজারে যান এবং বাজার করার সময় একটা 500 টাকার নোট তিনি যখন নিয়ে বাজারে যাচ্ছেন, আসার সময় ওই ব্যাগটা কোনো রকমে ভর্তি হচ্ছে, পুরো ব্যাগটা ভর্তি হচ্ছে না, এবং এই 500 টাকা ইনকাম করার জন্য তিনি কতটা কষ্ট করছেন তিনি জানেন। ফলে আজকের দিনে দাঁড়িয়ে ইনকাম করা, আর্নিং করার ক্ষেত্রে এই রাজ্য সরকারের দায়ভার সম্পূর্ণভাবে তারা ঝেড়ে দিয়েছে। অর্থাৎ রাজ্য সরকারের কোনো দায়ভার নেই, কিন্তু দেশের স্ট্রাকচার বলুন বা সারা পৃথিবীর স্ট্রাকচার বলুন, যে ছোট ছোট গভর্নমেন্টের ক্ষেত্রে, আমাদের বড় দেশের ক্ষেত্রে একটা রাজ্য বা যেগুলো ছোট দেশ, ছোট ছোট বিষয়ের ক্ষেত্রে তাদের এই সরকারের একটা বড় ভূমিকা থাকে, এবং সেই ভূমিকার ক্ষেত্রে 100% এরা ফেইলার। ফলে সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। এর বাইরেও বলা যেতে পারে যে পশ্চিমবাংলায় যে বারবার আমরা চিৎকার করে বলেছি যে এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন একদম ভেঙে পড়েছে। আজকে আপনার বাড়িতে কেউ যদি অত্যাচারিত হয়, তাহলে আপনি প্রথমে যাবেন থানাতে, এবং সেই থানায় গেলে থানাটাকে কিভাবে মানে জবরদখল করে রেখেছে শাসক দলের কিছু লোক, সেটা আপনারা জানেন। ফলে সুবিচার পাওয়া আপনার কাছে একদম নামুমকিন।
তার পাশাপাশি মেডিকেল ফ্যাসিলিটিস রাজ্যে আজকে এতটা তলানিতে পড়ে গেছে যে সরকারি কোনো হসপিটালে কোনো রকম কোনো চিকিৎসা পরিষেবা পেতে গেলে তৃণমূল কংগ্রেস বা শাসক দলের কোনো নেতা মন্ত্রীর কাছে যোগাযোগ রাখা দরকার। ফলে এই জায়গা থেকে পরিবর্তন একমাত্র সম্ভব যদি বিধানসভা পরিবর্তন হয়। আর সেই বিধানসভা পরিবর্তনের ক্ষেত্রে আপনি মানে যিনি ভিডিওটা দেখছেন বা যিনি ভিডিওটা শেয়ার করছেন তার কাছে আমার একদম পরিষ্কার বার্তা যে ভেবে দেখুন যে 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 পয়েন্টগুলির কথা বললাম, অর্থাৎ কর্মসংস্থান, শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য পরিষেবা এবং সর্বোপরি মহিলাদের ক্ষমতায়ন বা মহিলাদের কর্মসংস্থানের ক্ষেত্রে এই সরকারের ভূমিকা কী ছিল। যদি সদর্থক ভূমিকা থাকে নিশ্চয়ই সরকারের পক্ষে আপনারা রায় দেবেন। আর যদি মনে হয় যে এটা কিছু করেনি, বিকল্প কাউকে বাঁচতে হবে, তাহলে আমরা মনে করব যে আপনারা এবার অ্যাকসেপ্টেবল বিকল্প শক্তি হিসাবে বিজেপিকে আনুন, বিজেপিকে ক্ষমতায় আনুন। তারপরে আপনাদের যে ডিমান্ড আছে সেই ডিমান্ডটা আপনারা নিশ্চিতভাবে ভরসা রাখতে পারেন, সেই ডিমান্ড ভারতীয় জনতা পার্টি পূরণ করবে। ধন্যবাদ, নমস্কার।